আপনাকে স্বাগত জানাই আতঙ্কের অষ্টপ্রহরে। আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন, এই ঘটনাটি লিখেছেন নাইম চৌধুরী ভাই। আশা করছি তার লেখা এই ঘটনাটি সবারই ভালো লাগবে। এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। আজকে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। বেশ ভালোই পরীক্ষা দিয়েছি, আশা করি রেজাল্ট ভালোই আসবে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। রুমে গিয়েই বন্ধুকে ফোন দিলাম, কারণ এবারের ছুটিতে একটু বেশি ভ্রমণ করতে হবে। আমি ভ্রমণ করতে ভালোবাসি, অনেক ভালো লাগে আমার ঘোরাঘুরি করতে। আরও যদি পাশে বন্ধুরা থাকে তাহলে তো কথাই নেই। বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে সে ফোনটা রিসিভ করলো। আমি বললাম, কিরে কি করছিস? ওই বসে থেকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি রে। তুই? তোকে ফোন দিলাম, আমার তো আর কোনো গার্লফ্রেন্ড নেই, তার সাথে চুটিয়ে গল্প করব। আচ্ছা বলে ফেল, কি বলতে ফোন দিয়েছিস, বলে ফেল। আচ্ছা কালকে সকালে সবাইকে নিয়ে কফি শপে একটু দেখা করিস তো। তখনই বলবো, এখন অত ফোনে ব্যালেন্স নেই। এই বলে ফোনটা কেটে দিলাম। এরপর টিভিটা অন করলাম, কিন্তু কেন যেন দেখতে ভালো লাগতো না। এরপর রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম, কারণ কাল সকালে আবার ওদের সাথে দেখা করতে হবে। চলুন পরিচয় পর্বটা শুরু করি। আমি নাইম চৌধুরী। আমরা 3 ভাই আর একটা ছোট আদরের বোন, কিন্তু আমি বাইরে থেকে পড়ালেখা করি, নিজের বাসায় থাকি না। আব্বু একজন বিজনেসম্যান, প্রায় সময়ই সে দেশের বাইরে থাকেন। বড় ভাইও ধীরে ধীরে আব্বুর বিজনেসটা সামলে নিচ্ছে। আর ছোট ভাইটা পড়ালেখা করে না, ও বলে ওনাকে বড় হয়ে আব্বুর বিজনেস নিয়েই থাকবে। আব্বুর আদরের সন্তান হওয়ার ফলে তাকে পড়তেও হয় না। ছোট বোনটা সবসময় আম্মুর সাথে থাকে। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম ওর নাম মুগ্ধ, আমার বেস্ট ফ্রেন্ড। আমার 4টা মাত্র বন্ধু, মুগ্ধ, লিমন, অনিক, সিয়াম। ওদের সাথেই আমি পড়ালেখা করি। এটুকুই থাক, আস্তে আস্তে বাকি পরিচয় জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর রেডি হয়ে চলে গেলাম কফি শপে। গিয়ে দেখি আমাকে ছাড়াই ওরা আড্ডা জমিয়ে ফেলেছে। আমি গিয়ে কিছুক্ষণ কথা বলার পর সিয়াম বলল, তোর প্ল্যানটা কি? ছুটিটা কিভাবে কাটাবি? কেউ কোনো কথা বলল না। আমি বললাম, চল সবাই মিলে কোথাও ঘুরতে যাই, এতে সবারই ছুটিটা ভালোই কাটবে। আমার কথা মতো সবাই বেশ দেখলাম রাজি হয়ে গেল, কিন্তু সমস্যা বাঁধল যাবোটা কোথায়। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম অনিকের নানুর বাড়ি বেড়াতে যাব। অনিক, তার কাছ থেকে আমরা জানতে পারলাম অনিকের নানুর বাড়ি যে গ্রামে, সেই গ্রামে বেশ পাহাড়, খাল, নদী এসব আছে, আর নাকি জঙ্গল আছে। জঙ্গলে নাকি আবার মানুষ টানুষ তেমন একটা যায় না। আমরা খুব অবাক হয়ে গেলাম, আর কালকে যাওয়ার জন্য তৈরি হবার জন্য আমরা কফি শপ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাসায় এসে আম্মুকে ফোন করে সব কিছু বুঝিয়ে বললাম। আম্মু যাওয়ার অনুমতি দিলেন। আমি খুব খুশি হয়ে গেলাম আর বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম। আমি বাজারে গিয়ে বেশ বড় একটা ব্যাগ কিনলাম, কিছু জামা কাপড়ও কিনলাম আর একটা ছোট ছুরি কিনলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি একটু অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর গাড়ি চলে এলো। সিয়াম আর আমি সেই গাড়িতে উঠে বসলাম। গাড়িতে বসে পড়লাম। একটু পরে সবাই উঠে পড়লো আমাদের গাড়িতে। আমরা বেশ আনন্দ করলাম। আর গাড়ির সামনে একটা সাউন্ড বক্স ছিল, যে কারণে আমরা ওই বক্সে গান ছেড়ে দিয়ে নাচতে লাগলাম আর অনেক চিৎকার করে আনন্দ করে চলছিলাম। অনেকের নানুর বাড়িতে যেতে প্রায় 5 ঘন্টার মতো লাগবে। অনেক সেই 4 বছর আগে শেষবার গিয়েছিল, তাই খুব ভালো করেও চিনতে পারে না। আমরা আনন্দ করব বলে বের হয়েছি। অনেকের নানুর বাড়ির দিকে যেতে যেতে প্রায় রাত 11টা বেজে গেল।
পথে অত্যাধিক বিরতি নেওয়ার কারণে এতটা সময় লেগে গেল। আমাদের গাড়িটা একসময় হাইওয়ে থেকে জঙ্গলের রাস্তায় এসে গেল। এই জঙ্গলটা পার হলেই অনেকের নানুর বাড়ি বের হবে, কিন্তু অনেক সেই বাসা চেনে না। অনেকের নানুর নাম মনে আছে ভেবে আমরা তেমন একটা প্যারা নিলাম না। আকাশে চাঁদটা অনেকে বড় হয়ে আছে, জঙ্গলের ভেতরে ঝিঝি পোকা ডাকছে। হঠাৎ আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল, তাতে আমাদের সবার মুখের হাসি চলে গেল। এই জঙ্গলের ভেতর গাড়ি বন্ধ হওয়ার ফলে কেউ আর গাড়ি থেকে বাইরে বেরোতে চাইল না। আমি সাহস করে গাড়ি থেকে নেমে নিজের ফোনের টর্চ লাইটটা অন করে গাড়ির ঢাকনা খুলে একটু দেখতে পেলাম পেট্রোল শেষ হয়ে গেছে আর গাড়ির ইঞ্জিনের একটা তার ছেঁড়া। এটা দেখে সবাই বেশ ভয় পেয়ে গেল, কিন্তু আমি এই রাতটা উপভোগ করার জন্য ওদের সবাইকে গাড়ি থেকে বের করলাম। আমি একটা গান গাইতে গাইতে হাঁটতে লাগলাম আর একটু পর পর জোরে জোরে আওয়াজ করে গান গাইছিলাম। একটু পর দেখলাম যে আরও একটু একটু করে ওরা নাচা শুরু করলো, কিন্তু কেউ খুব ভালোভাবে হাসছিল না। আমি বললাম, কি ব্যাপার, তোরা কথা বলছিস না কেন? ওরা বলল, এই জঙ্গল থেকে বের হলে পার্টি হবে ভাই, আগে জঙ্গল থেকে বের হই। আমরা 10 মিনিট পর জঙ্গল থেকে বের হতে পারলাম। এতে ওরা বেশ খুশি হয়ে গেল। কিন্তু আমরা জঙ্গল পার হতেই দেখি সামনে একটা বাড়ি, যেটা একটা বাংলো বাড়ির মতো ছিল, আর বাড়িটাতে তালা লাগানো ছিল। দেখে মনে হচ্ছে এটা অনেক দিন যাবৎ বন্ধ। এই বাড়িটা হঠাৎ করেই বেশ কেমন যেন একটা গা ছমছমে একটা উপলব্ধি আমাদেরকে ধরিয়ে দিল। হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি নেমে গেল। আশেপাশে কোনো বাড়ি দেখতে না পেয়ে এই বাড়িতে ঢুকতে চাইলাম আমরা। সবাই দৌড়ে গিয়ে সেই বাড়ির আশপাশে জমায়েত হলাম। আমরা বাড়ির বাউন্ডারির গেট খুলতেই একটা ভয়ানক শব্দ হলো, যেটা শুনে আমরা একটু ভয় পেয়ে গেলাম। কিন্তু আমাদের মাঝে সিয়াম বলে উঠল, আজকে রাতে আমরা এখানেই থাকবো, চল, বেশ মজা হবে। আমরা একটু সামনে এগোতেই পেছন থেকে কেউ বলে উঠল, যাস নে, এখানে থাকতে পারবি না তোরা, রহস্যের আড়াল থেকে বের হতে চাস না। অদ্ভুত ব্যাপার, আমরা সবাই পেছনে তাকাতেই দেখি কই কেউ নেই তো। আমরা সবাই একসাথে থাকার কারণে কোনো ভয় পেলাম না, আর এটাকে কোনো পাগলের কারসাজি ভেবে এড়িয়ে চললাম। বৃষ্টিটা আরো জোরে জোরে হতে লাগলো, আকাশে যেন বজ্রপাত হতে লাগলো। আমরা বাড়ির গেটের সামনে যেতেই দেখি বাড়ির গেটে কোনো তালা নেই। এটা দেখে বেশ অবাক হয়ে যাই আমরা। অনেক বৃষ্টির কারণে আমরা কোনো কথা ছাড়াই গেট ধাক্কা দিলাম আর সেটা খুলে গেল। আমরা ভেতরে ঢুকতেই হঠাৎ লাইট জ্বলে উঠল। বাড়িটা বাইরে থেকে ভুতুড়ে লাগলেও ভেতরটা দেখতে বেশ সুন্দর, বেশ লাল রং করা ছিল। আশেপাশে অনেক লাইট চালানো ছিল, সামনে খাবার টেবিল ছিল, সিঁড়িটাতে অনেক গোলাপের পাপড়িও পড়ে রয়েছে দেখলাম। ওপরের অনেকগুলো রুম রয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর আমরা একটু এগিয়ে যেতেই দেখি টেবিলে পানির পাত্রে বেশ ঝকঝকে পানিও রয়েছে, আর অনেক ফলের জুস, অনেক খাবার মাংস দিয়ে রান্না। এসব দেখে আমাদের একটু অবাক লাগলো, কার অপেক্ষায় এরা বসে রয়েছে। এসব কিছু খাবার টেবিলে সুন্দর করে সাজানো। আমরা ভাবলাম এই বাড়িতে নিশ্চয়ই কেউ থাকে, তাই আমরা বেশ হাঁক ডাক শুরু করলাম, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। খাবার টেবিলে এত সুন্দর সুন্দর খাবার দেখে আমাদের লোভ হতে থাকলো, তাই আমরা গিয়ে সেগুলো খাওয়া শুরু করে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে ভাত ছিল না, ছিল শুধু মাংস। আমরা আরামে বসে যে যার মতো মাংস খেতে লাগলাম, অনেক জুস খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা ওপরে চলে গেলাম আর একটা রুমে 4 জন থাকলাম, যাতে মজা করতে পারি। আমরা খুব অবাক হয়ে গেলাম, কারণ আমাদের কারো মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। এটা বেশ স্বাভাবিকভাবেই নিলাম, কারণ এটা গ্রাম, আর দ্বিতীয়ত বৃষ্টি হচ্ছে। আমরা রুমে কিছুক্ষণ গল্প করে যে যার মতো শুয়ে পড়লাম। মাঝরাতে আমার মনে হলো কে যেন ডাকছে। চোখ খুলতেই দেখি সিয়াম। আমি বললাম, কি হয়েছে রে, এই সময় ডাকছিস? সিয়াম একটু মুচকি হেসে বলল, তো
খুব জোরে চাপ লেগেছে রে, কিন্তু একা যেতে খুব ভয় করছে। তুই আয় না প্লিজ। আমি কোনো উপায় না পেয়ে ওকে নিয়ে খুঁজতে লাগলাম টয়লেট। উপরে কোনো টয়লেট আমরা পেলাম না। আমরা নিচে নামতেই যা দেখলাম তার জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না। আমরা দুজন নিচে নামতেই দেখি বাড়ির অবস্থা একদম ভয়ানক। বাড়িটা এত পুরনো লাগছে যেন 10-12 বছর কেউ এর আশেপাশেও আসেনি। আমরা যেখানে বসে খাবার খেলাম ওই খাবার টেবিলটা বেশ পুরনো লাগছে। আমরা একটু ভয়ে নিচে নামতেই দেখি সিঁড়িতে অনেক রক্ত লেগে আছে, যেন দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ তাজা রক্ত ঢেলে দিয়েছে, আর সেই রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়েছে। এটা দেখেই নাইম জোরে একটা চিৎকার দিল এবং সেইখানে অজ্ঞান হয়ে গেল। সিয়ামের ভয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি ধীরে পায়ে কোনো কথা না বলে আমরা সবাই যেই রুমে ছিলাম সেই রুমে যেয়ে দেখলাম সেই রুমের দেয়ালে শুধু রক্ত লেগে আছে, আর সেই ঘরে বিছানাটা একটা কাপড় দিয়ে মোড়ানো। সিয়াম ধীরে ধীরে সেই কাপড়টা তুলতেই অবাক হয়ে গেল, কারণ সেই কাপড়ের তলায় বিছানায় কেউ ছিল না। আর অদ্ভুত ব্যাপার হলো অনেক লিমন মুগ্ধ ওরা তাহলে গেল কোথায়? আর রুমটা তো আগে এতটা ভয়ঙ্কর ছিল না। সিয়াম ভয়ে ভয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করতেই দেখলো সিয়ামের ফোন বন্ধ হয়ে আছে। ও একটু চেষ্টা করলো কিন্তু কিছুতেই সেটা খুলতে পারলো না। সিয়াম এতটাই ভয় পেয়েছে যে আশেপাশে সে পানি খুঁজতে লাগলো, কিন্তু এই রুমে কোনো পানি ছিল না। সিয়াম হঠাৎ দেখলো বিছানার নিচে থেকে কার যেন একটা আঙুল বের হয়ে আছে। ও একটু সাহস নিয়ে এগিয়ে গিয়ে সে হাতে ধরে টান দিতেই বিছানার নিচে থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো। সে কঙ্কালের মাথা পুরোটুকু মাংস আছে, আর একটা হাতেই শুধু মাংস। দেখে মনে হচ্ছে এই দেহটাকে কেউ খুব যত্ন সহকারে খেয়ে ফেলে আবার যত্ন সহকারে বিছানার নিচে ঢুকিয়ে রেখেছে। সিয়াম এটা দেখে সহ্য করতে পারলো না, ও সেখানেই অজ্ঞান হয়ে গেল। রাতে যখন আরো গভীর হলো, হঠাৎ সিয়ামের মনে হলো তার মুখে কেউ পানি ছিটিয়ে দিচ্ছে। সিয়াম আবছা আবছা চোখে চোখ খুলতেই দেখলো সামনে নাইম দাঁড়িয়ে আছে, আর ওর হাতে কোনো পানি ছিল না, ছিল রক্ত। তার মানে নাইম ওকে কোনো পানি দিয়ে জাগাচ্ছিল না, ও জাগাচ্ছিল রক্ত দিয়ে। তারপর সে উঠে নাইমকে জড়িয়ে ধরে বলতে থাকে, বন্ধু এইসব কি করছিস তুই? আর এখানে কোনো কিছু ঠিক হচ্ছে না রে, ওরা তিনজনও কেউ নেই। নাইম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমার সাথে কি হয়েছে শুনবি? আমি বললাম, তোর সাথে কি হয়েছে বলতো? হঠাৎ বলতে লাগলো, আমি ধীরে ধীরে চোখ খুলতেই দেখি আশেপাশে কেউ নেই, আর দেয়াল বেয়ে রক্ত বইছে, আর সে রক্ত গড়িয়ে আমার পুরো শার্ট ভিজে গেছে। আমি নিচে তাকাতেই অবাক হয়ে যাই, কারণ সেখানে অনেক একটা ধারালো কিছু দিয়ে মাটি করছে। আমি অবাক হয়ে যাই, আমাদের খাবার টেবিলটাই ছিল না, আর তার নিচে অনেক ধারালো কিছু দিয়ে মাটি করছিল। আমি সিঁড়ি বেয়ে নামতেই দেখি সেখানে অনেক নেই, কিন্তু মাটি করার চিহ্নটা রয়ে গেছে। আমি ভয়ে বাড়ির মেইন দরজাটা খুলতেই দেখি দরজাটা ধাক্কা দিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ দরজাটা খুলছে না। আমি রাগে সেই দরজায় একটা লাথি দিতেই কেউ বলে ওঠে, খুব ভুল করলি তুই, এর শাস্তি অবশ্যই তোকে পেতে হবে। আমি আশেপাশে তাকাতেই দেখি কেউ নেই। আমি খুব ভয় পেয়ে যাই, আর নিচ থেকে সোজা দৌড়ে ওপরে উঠে এই রুমে এসে বসে পড়ি। অবাক হয়ে যাই এখানে এসে, কারণ রুমটা এতটা ভয়ঙ্কর কেন? এই রুমে শুধুমাত্র তুই কেন? ওরা তিনজন কোথায় গেল? আমি তোর কাছে এসে ডাক দিলাম, তাও তোর কিছুটাই জ্ঞান ফিরল না। আমি কোনো উপায় না পেয়ে আমার শার্ট খুলে সেটা চিপে ধরলাম, আর সেই রক্ত তোর উপর পড়লো। আর ভাগ্যিস তোর জ্ঞান ফিরেছে, না হলে যে আমার কি অবস্থা হতো। সিয়াম বুঝতে পারলো নাইম ভয় পেলেও তাকে জ্ঞান ফিরতে দেখে তার ভয়টা কিছুটা কেটে গেছে। নাইম আর সিয়াম উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসতেই দেখলো সেই ধারালো অস্ত্র দিয়ে লিমন এখন মাটি করছে। এটা দেখে নাইম আর সিয়াম একটু সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো সেখানে আর কেউ নেই। সিয়াম বেশ অবাক হয়ে গেল, আর নাইমের দিকে তাকাতেই দেখলো নাইম কি যেন ভাবছে মাথায় হাত রেখে।
সিয়াম ছোট থেকেই দেখে আসছে নাইম যদি কিছু নিয়ে চিন্তা করে তখন মাথায় হাত রেখে কিছু একটা ভাবতে থাকে। আর তার কেন যেন মনে হচ্ছে এই ভেবে যদি সে কিছু না পায় কিছুক্ষণের মধ্যেই সে ওর কাছে সিগারেট চাইবে। নাইম সত্যি সত্যি মাথা থেকে হাত ছেড়ে দিয়ে সিয়ামকে বলল, সিয়াম, একটা ব্ল্যাক সিগারেট দে তো। সিয়াম পকেটে হাতে দিয়ে দেখলো পকেট পুরো ব্ল্যাক সিগারেটের প্যাকেট আছে। নাইমকে একটা সে দিল আর সিয়াম একটা মুখে ধরালো। সিয়াম লক্ষ্য করলো নাইম খুব জোরে জোরে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আর একটু পর নাইম মুচকি একটা হাসি দিল আর সিয়ামকে বলল, একটা ম্যাজিক দেখবি? তখন সিয়াম বলতে লাগলো, ছোট থেকেই দেখছি তুই কোনো চিন্তায় পড়লেই এই সিগারেট খাইতি, আর পরে আমাকে সত্যি ম্যাজিক দেখাতি। আচ্ছা দেখা তোর ম্যাজিক। নাইম সিয়ামের হাত ধরে নিয়ে সিঁড়ির ওপরে উঠল আর নাইম বলল, নিচে তাকা। সিয়াম নিচে তাকাতেই দেখলো সেখানে মুক্ত মাটি করছে। নাইম এবার সিয়ামের হাত ধরে সিঁড়ি 2-3টি পার হতেই মুগ্ধ উধাও হয়ে গেল। সিয়াম নাইমের মুখের দিকে তাকাতেই নাইম বলল, এটা একটা রহস্য। আমরা সিঁড়ির উপরে থাকলে দেখতে পাবো, কিন্তু যদি একটু নামি তখনই দেখবো আমাদের মাঝে মাটি ঘোরা সে ব্যক্তি উধাও হয়ে গেছে। আর দরজা এই জন্যই খুলছে না কারণ আমরা আটকা পড়ে গেছি। এই রহস্যে তোর মনে আছে আমরা এই বাড়িতে ঢোকার আগে কেউ একজন পেছন থেকে বলছিল, ওই যে যাস নে এই বাড়িতে পারবি না রহস্যের আড়াল থেকে বের হতে? সিয়াম করলো, তার মনে আছে, কিন্তু এখন আমরা এই বাড়ি থেকে বের কিভাবে হব, আর কিভাবে ওই 3জনকে খুঁজে বের করব? তখন নাইম সিয়ামের হাত থেকে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে বলতে লাগলো, সব বাড়িতেই একটা গোপন রুম থাকে যেখানে কাউকে যেতে দেওয়া হয় না, আর সেই রুমেই বাড়ির ভালো ভালো সব আসবাবপত্র গুছিয়ে রাখা হয়। হতে পারে এই বাড়িতে এমন একটা রুম আছে, আর এও হতে পারে আমরা এই রুমে গেলে অবশ্যই ওই 3জনকে খুঁজে পাবো, বা এই বাড়ি থেকে বের হবার কোনো সূত্র তো নিশ্চয়ই পাবো। সিয়াম একটা মুচকি হাসি দিল আর নাইমের হাত থেকে সিগারেটটা নিয়ে সে নিজেও টানতে লাগলো। একটু পর নাইম বলল, চল এই ভুতুরে বাড়ি একটু ঘুরে আসা যাক। সিয়াম নাইমের কথায় হ্যাঁ সম্মতি দিয়ে একটা রুমে যেতেই দেখলো সেখানে কিছুই নেই। এভাবে নাইম অনেকগুলো রুম দেখলো কিন্তু তেমন কিছুই পেল না। হঠাৎ সিয়াম বলতে লাগলো, আমি যেই খাটের নিচে লাশ পেয়েছি সেটা টান দেওয়ার সময় মনে হলো লাশটা নিচের দিকে একটু ঝুঁকে ছিল। তখনই নাইম মুচকি হাসি দিয়ে ওই রুমের দিকে এগোতে লাগলো। সিয়ামও পিছনে পিছনে গেল। নাইম সেই রুমে গিয়ে খাটের নিচে হালকা উকি দিয়ে দেখলো। সে দেখলো ওখানে সত্যিই নিচের দিকে একটা গর্ত রয়েছে। নাইম সিয়ামকে বলল, সবার আগে আমাদের এই খাটটা এখান থেকে সরাতে হবে। সিয়াম নাইমের কথায় হ্যাঁ সম্মতি দিল ও তারা 2জন মিলে খুব সহজেই খাটটা সরিয়ে ফেলল, কারণ খাটটা বেশ পুরনো। নাইম সিয়ামকে বলল, একটা লাঠি নিয়ে আয় তো। একটু নিচে তাকাতেই তারা দেখে খাটের পাশে একটা ভাঙা পা রয়েছে। সিয়াম একটা লাথি মেরে অমনি খাটের পাটা ভেঙে ফেলল, আর সেটাই নাইমের হাতে তুলে দিতে নাইম একটা টান দিয়ে নিজের শার্ট ছিঁড়ে ফেললো। আর সিয়াম হা হয়ে গেল, কারণ নাইমের বডি তো 6 প্যাক ছিল, আর এর আগে কখনো সিয়াম নাইমের বডি দেখেনি। সিয়ামের হা করে তাকিয়ে থাকা দেখে নাইম বলতে লাগলো, এইভাবে কানার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস যে? দোস্ত, এই 6 প্যাক কবে বানালি তুই? তখন নাইম বলল, সেটা পরে বলবো, আগে কাজে মন দে। সিয়াম দেখলো নাইম তার শার্ট দিয়ে সেই খাটের পায়ার সাথে বেঁধে একটা মশাল বানালো, আর মশাল গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিল। সাথে সাথে নিচের দিকে আগুন ধরতেই দেখলো সেখানে একটা সিঁড়ি রয়েছে। নাইম সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো আর সিয়াম ভয়ে নিচে নামতে লাগলো। তারা 2জনেই একটু নিচে নামতেই তাদের মাথার ওপর একটা শব্দ হলো। নাইম একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাস না, এটা বন্ধ করে দিয়েছে কেউ, সেজন্যই তো আমি একটা মশাল বানালাম। সিয়াম বুঝে গেল এখানে যা যা হবে সব ওই নাইমের প্ল্যানেই হবে, আমি শুধু দর্শক মাত্র। এই বলে একটা মুচকি হাসি দিল নাইম। একটু নিচে নামতেই দেখলো সেখানে একটা কঙ্কাল রয়েছে। নাইম বলল, তো
এখানে তো শুধু কঙ্কাল আর কঙ্কাল। তারা দুজনে আরও একটু নামতেই দেখলো সেখানে একটা রুম, আর রুমটা বেশ সুন্দর করে সাজানো। দেখে মনে হয় কেউ নিজ হাতে এই রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। হঠাৎ নাইমের চোখ গেল টেবিলের উপরে। সেখানে কি যেন একটা চলছে ও দেখল। নাইম আর সিয়াম সেখানে গিয়ে দেখলো একটা বই চলছে, তাও আবার হলুদ রঙের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। নাইম বইটা হাতে নিয়েই বইটা আরো বিকট আলো ছড়িয়ে দিল, আর সিয়াম সেই আলো সহ্য করতে না পেরে সেখানে পড়ে গেল। আর নাইম সেই বইটা শক্ত করে ধরল। একটু পর সব সিয়াম মাথা তুলে দেখলো সব সব হলুদ আলো নাইমের মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকছে। সিয়াম দেখলো ধীরে ধীরে সব আলো নাইমের মুখ দিয়ে পেটে ঢুকে পড়ল। এটা দেখে সিয়াম প্রচণ্ড ভয় পেয়ে গেল। এভাবে সব আলো নাইমের পেটের ভিতরে ঢুকছে, আর নাইমের পুরো শরীর হলুদ হয়ে যাচ্ছে। নাইমের পুরো শরীর হলুদ আলোর মতো হয়ে গেল। এতটা আলো ছড়িয়ে পড়ছে নাইমের শরীর থেকে যে পুরো রুম আলোকিত হয়ে গেছে। হঠাৎ নাইম বইটা ছেড়ে দিল, আর নাইম সেখানেই পড়ে গেল। সিয়াম গিয়ে তাকে ডাক দিল, কিন্তু নাইম উঠল না। সিয়াম একটু পর সামনে তাকাতেই দেখলো সেখানে হলুদ পানি রয়েছে। সিয়াম সেই পানির দিকে দৌড়ে গেল, আর সেই পানির ভেতরে হাত দিতেই সিয়ামের হাত চলে গেল। সিয়াম ব্যথায় কুকড়ে উঠল। সিয়াম নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাত বেশ খানিকটা পুড়ে গেছে। সিয়াম বুঝে গেল যে নাইমের সেই আলো পেটের ভেতর যাওয়ার ফলেই নাইম অজ্ঞান হয়ে গেছে। সিয়াম আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসলো, আর নাইমের মুখের উপরে হাতে রেখে বলতে লাগলো, নাইম হোট না, দেখ না আমার হাত কতটা পুড়ে গেছে। আমি ব্যথা সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে রে, হোট। নাইম ছোটবেলায় কেউ আমার গায়ে হাত তুললে তুই তাকে খুব মারতি, এখন আমার হাত পুড়ে গেছে আর তুই নীরবে ঘুমিয়ে আছিস, ওঠ নাইম। এই বলে সিয়াম কান্না জুড়ে দিল, আর নাইমের পেটে ঘুষি দিতে লাগলো। হঠাৎ নাইমের পেটে হলুদ আলো জ্বলে উঠলো আবার, আর সিয়াম সেই হলুদ জায়গায় হাত রাখতেই তার মনে হলো তার হাতের সব ব্যথা দূর হয়ে গেছে। একটু পর সিয়াম দেখলো নাইমের চোখ খুলেছে, আর নাইমের চোখ দুটো হলুদ। সিয়াম নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো সেখানে কোনো পোড়ার চিহ্ন মাত্র নেই, আর হাতেও কোনো ব্যথা নেই। সিয়াম খুশিতে নাইমকে জড়িয়ে ধরল। নাইম সিয়ামকে বলতে লাগলো, খিরে পাগল, কান্না করছিস কেন? দেখ আমার হাতে আর কোনো ব্যথা নেই। সিয়াম খুশিতে নাইমকে জড়িয়ে ধরল। নাইম সিয়ামকে বলতে লাগলো, তুই পাগলের মতো কান্না করিস না। সিয়াম নাইমকে বলতে লাগলো, তুই আমার সত্যিকারের দোস্ত, সত্যি তুই আমার ভাইয়ের থেকেও বেশি। সিয়াম কান্না করেই যাচ্ছে আর বলছে, জানিস তুই যখন জ্ঞান হারিয়ে ফেললি তখন আমি খুব ভয় পেয়েছি, আর ওই হলুদ পানি স্পর্শ করতেই আমার হাত ওটা জ্বলে উঠল। আমি তখন ব্যথা সহ্য করতে পারছিলাম না, আর আমি তোর পেটের হলুদ আলোয় হাত রাখতেই আমার হাতটা ভালো হয়ে যায়। নাইম সিয়ামকে সান্ত্বনা দিয়ে উঠল। সেই বইয়ের দিকে তাকাতেই তারা অবাক হয়ে গেল, কারণ বইয়ের নাম ছিল রহস্যের আড়ালে। নাইম এটা দেখে অবাক হয়ে গেল। তারা যখন বাড়ির গেট দিয়ে প্রবেশ করছিল তখন তাদেরকে কেউ পেছন থেকে বলছিল, যাস না, ওই বাড়িতে পারবি না তোরা রহস্যের আড়াল থেকে বের হতে। নাইমের কণ্ঠটা মনে পড়তেই মনে হলো এটা একটা বয়স্ক মহিলার কণ্ঠ ছিল। হঠাৎ নাইমকে কেউ ধাক্কা দিল। নাইম সামনে তাকাতেই দেখলো সিয়াম তাকে ডাকছে। নাইম তার হাতের দিকে তাকাতেই দেখলো তার হাত হলুদ হয়ে আছে। সিয়াম হঠাৎ চিৎকার দিল। নাইম একটু ভয় পেয়ে গেল। এদিক ওদিক তাকাতেই সে দেখলো কেউ নেই। নাইম সিয়ামকে জিজ্ঞেস করলো, কিরে এইভাবে চিৎকার করছিস কাকে দেখে? সিয়াম ভয়ে ভয়ে বলতে লাগলো, তোকে দেখে নাইম, তোর চোখ লাল হয়ে গেছে, তাও শুধুমাত্র একটা, আর তোর হাত হলুদ হয়ে আছে কেন নাইম? নিজের হাতের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল, কারণ শুধু তার হাতটাই হলুদ হয়নি, তার হাতের আশেপাশে ওই বইটাও হলুদ হয়ে আছে, আর বইয়ের ওপরের রহস্যের আড়ালে লেখাটা সম্পূর্ণ লাল হয়ে আছে। নাইম আর সিয়াম দুজনেই ভয় পেয়ে গেল। নাইম সিয়ামকে বলল,
আমি এই বইটা খুলব সিয়াম। তার চোখগুলো আরো বড় বড় করলো সে। ভয় ভয় বলতে লাগলো, না, আমি বইটা খুলব, যাতে আমার কিছু হয়ে গেলে তুই ওদেরকে বাঁচাতে পারিস। সিয়াম হঠাৎ আরো ভয় পেয়ে গেল, কারণ নাইম সিয়ামের কথা শেষ করার আগেই সেই বইটা খুলে ফেলল। খোলার সাথে সাথেই পুরো রুমটা লাল হয়ে গেল। একটা বিরাট আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। সিয়াম প্রচণ্ড ভয় পেয়ে গেল, কারণ কারণ দুজনেই নিচের দিকে চোখ লুকানো। আস্তে আস্তে আলোটা তারা ছোট হতে দেখতে লাগলো। হালকা সামনে তাকাতেই তারা দেখলো বইটা লাল হয়ে আছে, তার পুরো পৃষ্ঠা। নাইম সেই পৃষ্ঠার ওপর হাত রাখতেই অবাক হয়ে গেল, কারণ নাইমের হাতের হলুদ আলোটা লাল হয়ে গেছে, আর বইটার আলো কমে গেল। আর তার উপর বড় বড় করে লেখা এলো, এক হাতওয়ালা লাশটা পুড়িয়ে ফেলো আর উদ্ধার করো তোমার বন্ধুদের। নাইম বেশ অবাক হয়ে গেল লেখাটা দেখে। নাইম চিন্তা করতে লাগলো, এই বাড়িতে আবার লাশ কোথায় পাবো? আর এক হাতওয়ালা কোনো মানুষ হয় নাকি? মানে হয়, কিন্তু এক হাতওয়ালা লাশ কোথায় পাবো? নাইম চিন্তা করতে লাগলো, যদি এক হাতওয়ালা লাশকে আমি পুড়িয়েই ফেলি, তাহলে কিভাবে আমার বন্ধুদেরকে উদ্ধার করব? নাইমের মাথায় কাজ করছিল না। নাইম সিয়ামকে ডাক দিল, কিন্তু কেউ শুনল না। নাইম হাতে দিয়ে একটু এদিক ওদিক নাড়াতেই দেখলো সিয়াম নেই। নাইম ভয় পেয়ে গেল। নাইম এই দিকে চোখ ঘোরাতে এসে দেখলো সেখানে সিয়াম নেই। এদিক ওদিক তাকাতেও দেখলো রুমে কেউ নেই। নাইম বইটার দিকে তাকাতেই দেখলো আগে সেই লেখাটাও আর নেই। নাইম যেন আর কথাই বলতে পারছে না। তার সাথে সবকিছু অদ্ভুত ঘটনা ঘটছে। নাইম চেয়েছিল এই ছুটিটা অনেক সুন্দর করে কাটাবে, কিন্তু সেখানে এখন তার সব প্ল্যান বরবাদ হয়ে গেল। আর এখন এই বাড়িতে এসে তার জীবন সহ তার বন্ধুদের জীবন সব বিপদে পড়ে গেল। এখন বাঁচবে কি না এটারও কোনো গ্যারান্টি নাই। নাইম আবার নিচের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে লাগলো। সিয়াম বলে চিৎকারটা অনেক জোরে করলো সে। মনে হয় অনেক দূরে ছড়িয়ে পড়লো তার এই চিৎকারটা। বারবার প্রতিফলিত হতে লাগলো। নাইমের মাথা আর কাজ করছিল না। নাইম পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে ব্ল্যাক সিগারেট নেই। নাইমের মাথা কাজ না করলেও সবসময় ব্ল্যাক সিগারেট খায়। নাইমের মাথা আর কাজ করছিল না। নাইম নিজের আরেক পকেটে হাতে দিয়ে দেখলো সেখানে শুধু গ্যাস লাইট আছে। নাইমের এটা দেখে একটু হাসি পেল, কারণ এখন তার সিগারেট দরকার, কিন্তু এখন তার কাছে সিগারেট নেই, অথচ তার কাছে গ্যাস লাইট আছে। নাইম বইটা ডান হাতে নিল আর এদিক ওদিক তাকিয়ে দেখলো ঘরটা পুরো ভুতুরে একটা আবহ তৈরি করে ফেলেছে। আর এলোমেলো হয়ে আছে। তার তার পেছনের দিকটায় একটা আলমারি রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে আলমারিটা বেশ পুরনো। তার গায়ে ধুলো বালি লেগে রয়েছে। এখনো নাইম আলমারির দরজাটা খুলতে চাইল। নাইম কৌতূহলী হয়ে আলমারিটা খুলতেই তার সামনের ওপর একটা মানুষ পড়ে গেল। নাইম সহ সেই মানুষটা মাটিতে পড়ে গেল। নাইম চোখ তুলে তাকাতেই দেখলো এটা কোনো মানুষ না, সেটা একটা পুরা লাশ। তার চোখ একটা খোলা রয়েছে। এটা দেখে মনে হচ্ছে তার চোখ দুটো এখনো তাজা। নাইম ভয়ে সেই লাশটা ধাক্কা দিয়ে উঠে পড়ল। তারপর মুচকি একটা হাসি দিল, কারণ এই লাশটা ছিল পুরা লাশ আর তার একটা হাত কাটা ছিল। নাইম নিজের মুখে একটা হাসি দিয়ে বলল, এখন আমি আমার একটা বন্ধুকে ফেরত পাবো। এই বলে নাইম নিজের পকেট থেকে গ্যাস লাইটটা বের করে সেই লাশের শরীরে আগুন ধরিয়ে দিল। সাথে সাথে সেই লাশটা উধাও হয়ে গেল। নাইম খুব ভয় পেয়ে গেল আর দেখলো সেখানে বেশ ধোঁয়া হয়ে আসছে। ধোঁয়াটা সম্পূর্ণ কালো রঙের ছিল। নাইম সেই ধোঁয়াটা দেখে একটু অবাক হয়ে গেল। সেই ধোঁয়াগুলো নাইমের নাকের ভেতরে চলে গেল, আর নাইম সেগুলো সহ্য করতে পারল না, আর সেখানেই ধপাস করে পড়ে গেল। তার চোখ বন্ধ হয়ে আসলো আস্তে আস্তে। নাইম সেখানেই অজ্ঞান হয়ে গেল। নাইম এত ধোঁয়া সহ্য করতে পারল না, সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। রাত ধীরে ধীরে আরো গভীর হয়ে এলো। আশেপাশে কোনো কোলাহল নেই, নেই কোনো পাখির ডাক, নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ নাইমের মনে হলো কেউ ওকে ধাক্কা দিচ্ছে। নাইম আস্তে আস্তে চোখ খুলতেই দেখলো তার সামনে মুগ্ধ দাঁড়িয়ে আছে। নাইম এই সময় মুগ্ধকে দেখে অবাক হয়ে গেল
আর মুগ্ধ নাইমকে বলতে লাগলো, কিরে তুই এখানে ঘুমাচ্ছিস কেন? ওরা সবাই কোথায়? নাইম বুঝে গেল মুগ্ধর কিছুই মনে নেই। নাইম একটু উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই এতক্ষণ কোথায় ছিলি আগে সেটা বল। মুগ্ধ বলতে লাগলো, আমি তো উপরে শুয়েছিলাম। জানিস না, আমি বেশ ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম। নাইম ওর কথা শুনে একটু অবাক হয়ে গেল আর বলতে লাগলো, বলতো কি স্বপ্ন দেখছিলি? মুগ্ধ বলতে লাগলো, আমি দেখলাম যে একটা লোক, তার একটা চোখ সম্পূর্ণ লাল আর একটা চোখ সম্পূর্ণ কালো, আর সেই লোকটা আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যাচ্ছে। আর অদ্ভুত ব্যাপার, যখন আমি লোকটার মুখ দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। নাইম একটু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, তুই চিৎকার করিস নাই? আর কি ছিল লোকটার মুখে, তাড়াতাড়ি বল। মুগ্ধ একটা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, লোকটা ছিলি তুই। তোর মুখটা অনেক ভয়ঙ্কর ছিল রে, আর লোকটার হাত হলুদ হয়েছিল, পুরো শরীরে তোর কালো রঙের পোশাক ছিল। আমি তোকে এমন রূপে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই, তাই কোনো চিৎকার করতে পারিনি। নাইম একদম হাঁ হয়ে গেল। নাইম একটু নিচের দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ মুগ্ধর পায়ে এখনো দাগ লেগে আছে। নাইম বুঝে গেল ওটা সত্যি সত্যিই ঘটেছে, ওর সাথে এটা সত্যিই ঘটেছে। কিন্তু আমার মতো দেখতে লোকটা কোথা থেকে আসবে? হঠাৎ নাইমকে কেউ ধাক্কা দিল। সামনে তাকাতেই মুগ্ধ ওকে বলতে লাগলো, কিরে কি ভাবছিস? নাইম বলল, না না কিছু না। আর তুই যেটা দেখেছিস ওটা শুধু একটা স্বপ্নই ছিল, এর বেশি কিছু না। ওটা নিয়ে আর ভাবিস না, চল সবাইকে খুঁজে বের করি। মুগ্ধ সায় দিল নাইমের কথায়। তারপর হঠাৎ ও বলতে লাগলো, নাইম তোর হাতে এই বইটা কিসের, আর এমন অদ্ভুত দেখতে কেন? নাইম একটু চুপ থেকে বলতে লাগলো, ওটা ওখান থেকে পেয়েছি। সে আর কিছু জানতে দিল না মুগ্ধকে। নাইম আর মুগ্ধ আশেপাশে দেখতে লাগলো, কিন্তু এই রুমে আর কেউই তেমন নেই। হঠাৎ নাইম দেখলো এই পুকুরটাতে কার জন্য কঙ্কাল ভাসছে। নাইম এটা দেখে বেশ অবাক হয়ে গেল, কারণ কঙ্কালটা দেখতে মনে হচ্ছে একদম নতুন। নাইম আর মুগ্ধ এগিয়ে গিয়ে দেখলো এবং খুব অবাক হয়ে গেল, কারণ নাইম যেটা ভেবেছে সেটাই সত্যি। কঙ্কালটা দেখতে বেশ নতুন লাগছে, আর কঙ্কালের হাতে একটা ঘড়ি, যেন এটা কিছুই ঘটেনি তার। নাইম মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে লাগলো, সিয়াম! হ্যাঁ, এই কঙ্কালটা সিয়ামের, কারণ এই ঘড়িটা সিয়ামের। মুগ্ধ মাটিতে বসে পড়ল। তারা ভাবতেই পারেনি এইভাবে একদিন সিয়ামের লাশ না দেখে কঙ্কাল দেখতে হবে। মুগ্ধ হাত এগিয়ে দিয়ে সেই কঙ্কালটা ধরতেই তার হাত চলে গেল। নাইম তাকিয়ে দেখলো ওর হাত অনেকটা ঝলে গেছে। মুগ্ধ দুইটা ব্যথায় সহ্য করতে না পেরে কান্না করতে লাগলো। নাইম বুঝে গেল এই ছোট্ট পুকুরের পানিটা দেখতে সাধারণ হলেও সম্পূর্ণ আগুনের গোলা দিয়ে তৈরি, যে কারণে সিয়ামের দেহ এমন নিমিষেই কঙ্কাল হয়ে গেছে। নাইম নিজের কথা না ভেবে আস্তে আস্তে সেই কঙ্কাল ধরতে লাগলো। নাইম সেই কঙ্কালটা ছুঁতেই অদ্ভুতভাবে সিয়ামের কঙ্কালটা গায়েব হয়ে গেল। এতে নাইম আর মুগ্ধ অবাক হয়ে গেল, আর তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। নাইম আর মুগ্ধ কিছুক্ষণ এইভাবে থাকার পর উঠে দাঁড়ালো, আবারও সেই বইটার সাহায্য নিতে চাইল। তাই প্রথম থেকে শেষ অবধি মুগ্ধ সব কিছুই জানতে পারলো, কারণ তাকে সব কিছুই নাইম খুলে বলেছে। প্রথম থেকে এই সব কিছু শুনেই সে বেশ অবাক হয়ে গেল, আর এক ফোঁটা চোখের জল ছাড়লো নাইম। আস্তে আস্তে বইটা নাইম খুলতে লাগলো। নাইম দেখলো সে বইয়ের প্রথম পৃষ্ঠায় কোনো কিছুই লেখা নেই, আর নাইম পরের পৃষ্ঠা উল্টাতেই সেখানে লেখা আসলো। আস্তে আস্তে নাইম লেখাটা দেখে অবাক হয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল, নিজের হাতের একটা আঙুল কেটে ফেলে উদ্ধার করো তোমার দ্বিতীয় বন্ধুকে, না হলে বন্দি হয়ে যাও এই রুমে। নাইম আর মুগ্ধ দুজনেই বেশ অবাক হয়ে গেছে, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ মুগ্ধ নাইমকে বলতে লাগলো, দেখো নাইম, মানলাম এই বইটা আমাকে ফিরিয়ে এনেছে, কিন্তু অন্যদিকে কিন্তু সিয়ামের লাশটাও আমরা পাইনি। তাহলে তুই বল কি করবি? নাইম বলতে লাগলো, আমি নিজের চিন্তা করি না, আগে তোদের বাঁচাতে হবে। নাইম বইটা বন্ধ করতেই দেখলো সেই বইয়ের ওপর একটা ধারালো ছুরি। নাইম একটু ভয় পেয়ে গেল, আর মুগ্ধ কেন তাকে কিছু একটা বলতে লাগলো, কিন্তু ওর কোনো নজরই নেই। সে আর উল্টো মুগ্ধকে বলতে লাগলো, দেখছিস
আমাকে এই কাজটা করার জন্য ছুরি পাঠানো হয়েছে। আর এখানে আমি আর তুই কখনোই বন্দি থাকতে পারবো না। আমাদের রক্ষা করতেই হবে আমাদের বন্ধুদের। মুগ্ধ একটু ভেবে বলতে লাগলো, তাহলে আমার আঙুল কাটবো, তোরটা কাটবি না, ওকে? নাইম একটু হাসলো আর বলতে লাগলো, বইয়ে লেখা ছিল কি মনে নাই? আর আমার একটা আঙুলই তো, একটা হাত তো আর বলেনি। মুগ্ধকে বুঝিয়ে নাইম সেই ছুরিটা নিয়ে নিল আর মুগ্ধর দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, নে ধর, আর একটা কোপে আমার আঙুলটা কেটে ফেলতো। আমি পারবো না কাটতে, তাই তোকেই কাটতে হবে। কিন্তু মুগ্ধ কিছুতেই এই কাজটা করতে চাইছিল না। এভাবে অনেক রিকোয়েস্ট করার পর তবে মুগ্ধ রাজি হয়ে গেল। মুগ্ধ রাজি হওয়া দেখে নাইম একটু মুচকি হাসল আর নিজের সব আঙুল ভাঁজ করে দিয়ে মাঝের একটা আঙুল বের করে দিল আর চোখটা বন্ধ করল। মুগ্ধ কাঁপা কাঁপা হাতে জোরে একটা কোপ মারল। সে আঙুলের উপর সে এই কোপটা মেরেছিল আর সেই আঙুল কেটে মাটিতে পড়ে গেল। সাথে সাথে নাইম মাটিতে লুটিয়ে পড়ল। মুগ্ধ কাঁপা কাঁপা হাতে ছুরিটা ফেলে দিল আর সামনে তাকাতেই সে অদ্ভুতভাবে বইয়ের ওপরে নাইমের আঙুল আর সে আঙুলের রক্ত সে দেখতে পেল। এবং সে দেখলো বইয়ের লেখা রহস্যের আড়ালে, এর ওপরে পড়েছে সেই রক্ত এবং সেই লেখাটা আগুনের মতো জ্বলছে। মুগ্ধ এইসব দেখে নাইমের দিকে তাকালো, দেখলো নাইম অসহ্য ব্যথা নিয়ে শুধু কান্না করছে, কোনো কথা বলতে পারছে না। মুগ্ধ গিয়ে নাইমকে জড়িয়ে ধরলো আর বলল, তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে? নাইম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, কষ্ট হচ্ছে না। মুগ্ধ বুঝে গেল নাইম তার থেকে কষ্ট লুকোতে চাচ্ছে। নাইম উঠে মুগ্ধর কাছ থেকে একটা রুমাল চাইল। মুগ্ধ পকেটে হাতে দিয়ে দেখলো ভাগ্যক্রমে রুমালটা তার পকেটে আছে। সে সেই রুমালটা বের করে নাইমকে দিয়ে দিল। নাইম ওই কাটা আঙুলে সেটা পেঁচিয়ে নিল আর নিজের দাঁত আর নিজের আরেকটা হাতে দিয়ে সেটা বেঁধে ফেললো। এখন নাইম বসে পড়লো নিচে আর কিছু ভাবতে লাগলো। মুগ্ধ কিছুই বলল না, কারণ মুগ্ধ জানে নাইম বিপদে পড়লে ভাবে, তারপরে ঠিক সেই বিপদ থেকে তারা রক্ষা পায়। মুগ্ধ সহ আশেপাশে তাকিয়ে তারা দেখতে লাগলো। হঠাৎ মুগ্ধ দেখলো ঘরের কোণে পড়ে থাকা আলমারিটা খোলা। মুগ্ধ একটু সেখানে গিয়ে তাকিয়ে দেখতে চাইল, মনে মনে যে এখানে কি আছে সে সেটা দেখতে চায়। সে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল আর দেখলো আলমারির ভেতরে একটা দরজা লাগানো। তার মানে আলমারিটা শুধুমাত্র ওই দরজাটা লুকানোর জন্যই রাখা হয়েছে। মুগ্ধ ছুটে নাইমের কাছে গিয়ে অবাক হয়ে গেল, কারণ নাইম আবারও সেই বইটা খুলছে আর সেখানে অদ্ভুতভাবে কিছু লেখা আছে যা দেখে মুগ্ধ ভয় পেয়ে গেল আর নাইমের কাঁধে হাত রেখে বলল, তুই কি পাগল? তুই বইটা কেন খুলেছিস? নাইম চিৎকার করে বলল, নিজের ভালো চাইলে আমাকে বাধা দিস না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। মুগ্ধ ভয়ে পিছিয়ে পড়ে গেল, কারণ নাইমের একটা চোখ লাল হয়ে আছে আর চেহারা একদম কালো হয়ে গেছে। যেমনটি মুগ্ধ স্বপ্নে দেখেছিল ঠিক তেমনি দেখাচ্ছে। মুগ্ধ আর কিছুই বলল না তাকে। নাইম বইটা খুলে বলতে লাগলো, হে এই রহস্যের রাজা, আমি চাই আমার সব বন্ধুদের এক এক করে পেতে আমাকে আপনি পথ দেখান। এই বলল, হঠাৎ বইয়ের পাতা আপনা আপনি উল্টোতে থাকলো আর নাইম মুচকি একটা হাসি দিল। বইয়ের পাতা এইভাবে উল্টে উল্টে একেবারে মধ্যের একটা পৃষ্ঠায় এলো আর সেখানে লেখা উঠল, তোরা মোট এখানে 5 জন এসেছিলি, তোদের সাবধান করা হয়েছিল, তবু এখানে এসেছিস তোরা। তোদের একজন মারা গেল আর তোরা মোট 4 জন। যদি এই বাড়ি হতে বের হতে চাস তাহলে উৎসর্গ কর নিজের 4টা আঙুল আর সে আঙুলের রক্ত দিয়ে খুশি কর পিশাচ মানবকে আর বেরিয়ে যায় রহস্যের আড়াল থেকে। নাইম লেখাটা করে বিকট শব্দে হাসতে লাগলো। মুগ্ধ কিছু না বুঝেই মনে সাহস এনে ধীরে ধীরে নাইমের কাছে গেল আর রুকি মেরে বইটার দিকে তাকিয়ে লেখাটা পড়তে লাগলো। মুগ্ধর চোখ বড় বড় হয়ে গেল। লেখাটা পড়ে হঠাৎ নাইম জোরে কণ্ঠে বলতে লাগলো, হে রহস্যের আড়ালের রাজা, পিশাচ মানব, আমি রাজি আমার আঙুল 4টা উৎসর্গ করতে। এই বলে যখনই না বইটা বন্ধ করলো তখনই সেখানে একটা ধোঁয়ার সৃষ্টি হলো। নাইম মুচকি হেসে বুঝে গেল যে কি করতে হবে এখন। হঠাৎ
ধোঁয়াটা সরে গেল আর নাইম দেখলো সেখানে একটা ধারালো লাল ছুরি পড়ে রয়েছে এবং সেটা থক থক করে চলছে। মুগ্ধ সেটা দেখে অবাক হয়ে গেল আর নাইমকে বলতে লাগলো, নাইম প্লিজ এমনটা করিস না, তোর হাত কেটে ফেললে তো তুই আর এই হাতটা চালাতেই পারবি না, দয়া করে বন্ধ করে সব। নাইম বিকট শব্দে হাসতে লাগলো। নাইমের হাসিটা মুগ্ধর কাছে খুব ভয়ঙ্কর মনে হলো। নাইম অনেকক্ষণ হাসতে হাসতে হঠাৎ নাইম সেই ছুরিটা হাতে নিয়ে নিল। ওটা হাতে নেওয়ার সাথে সাথে নাইমের পুরো শরীর কালো হয়ে গেল। নাইমের একটা চোখ প্রচণ্ড লাল হয়ে গেল, ছুরিটাও নিজে লাল হয়ে গেল। মুগ্ধ এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। নাইম বইটা নিচে ফেলে দিল আর সে বইয়ের ওপর নিজের 4টা আঙুল রেখে মুগ্ধকে কিছু বুঝতে না দিয়ে সেই ধারালো ছুরিটা দিয়ে নিজের 4টা আঙুলে সজোরে কোপ দিল। কোপ দেওয়ার সাথে সাথেই সেখানে একটা বিকট বিস্ফোরণ হলো। এতটা আলো ছড়িয়ে পড়েছিল যে মুগ্ধর চোখ খুলতেই পারল না, আর মুগ্ধ সহ নাইম অজ্ঞান হয়ে গেল। রাত আরো গভীর হয়ে এলো। চারিদিকে কোনো পোকামাকড়ের আওয়াজও আর হচ্ছিল না। এভাবে কেটে গেল 1 ঘন্টা। হঠাৎ লিমনের জ্ঞান ফিরল। লিমন ধীরে ধীরে চোখ খুলতে দেখল আশেপাশে অনেক ধুলোবালি পড়ে আছে। লিমন একটু মাথা তুলতেই দেখল আশেপাশে অনেক মুগ্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ও দৌড়ে গিয়ে অনেককে ডাকতে লাগলো। অনেক নিচেও আস্তে আস্তে চোখ খুলল। লিমন দৌড়ে মুগ্ধর কাছে গেল আর ডাকতে লাগলো তাকে। আস্তে আস্তে তাদের সবারই জ্ঞান ফিরে এলো। হঠাৎ করে লিমন বলতে লাগলো, আমাদের কি হয়েছিল? আমরা হঠাৎ করে এখানে কিভাবে আসলাম? আমরা তো ঘুমোচ্ছিলাম। আর নাইম আর সিয়াম হঠাৎ করে কোথায় গেল? মুগ্ধ হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। মুগ্ধর কান্না দেখে লিমনের অনেক বেশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কি রে মুগ্ধ, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বল আমাদের। লিমনের কথা শুনে মুগ্ধ আরো কান্না করতে লাগলো। মুগ্ধ একটু পর কান্না থামিয়ে শুরু থেকে শেষ অবধি তাদেরকে বলতে লাগলো যে কি কি ঘটেছে এবং নাইম তাদের জন্য কি কি করেছে। মুগ্ধর মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেল সবাই এবং কান্না করতে লাগলো, কারণ তারাও তাদের ভুল বুঝতে পেরেছে যে যদি এই বাড়িতে তারা না আসতো তাহলে এইসব ঘটনার সম্মুখীন তাদেরকে হতে হতো না আর হাত হারাতে হতো না নাইমকে। মুগ্ধর মুখ থেকে সব শোনার পর তারা দুজনে অনেক অবাক হয়ে গেল আর তাদের চোখেও পানি চলে এলো। তারা দুজনেও নিজেদের চোখের পানি ধরে রাখতে পারে না, অঝরে কান্না করতে থাকে তারা। কিছুক্ষণ কাঁদার পর হঠাৎ করে মুগ্ধ উঠে পড়ল আর নিজের চোখ দুটো 2 হাতের তালু দিয়ে চোখের পানিগুলো মুছে ফেলল আর বলতে লাগলো, আমি সিয়ামকে তো হারিয়েছি, কিন্তু নাইমকে হারাতে পারবো না। তোরা খোঁজ তাড়াতাড়ি। তারা দুজনেও নিজেদের চোখের পানি মুছতে মুছতে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু তারা কিছুই খুঁজে পেল না। অন্যদিকে মুগ্ধর মনে হয় পাগল হয়ে গেছে সে, কারণ সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে তার মাথায়। মুগ্ধ এরকম পাগলামি দেখে তারা মুগ্ধকে আটকালো আর তারা সিদ্ধান্ত নিল তারা এই রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু তারা সেখানে কোনো দরজার দেখা পেল না। তারা তিনজনেই এখান থেকে বেরোনোর একটা জায়গা খুঁজছে। কিছুক্ষণ খুঁজতে খুঁজতে তারা সামনে একটা সিঁড়ি দেখতে পেল। তারা মনে মনে ভাবলো হয়তো এখান থেকে বেরোনোর জায়গা তারা পেয়ে গেছে। তারা একটু উপরের দিকে উঠতেই একটা ছোট দরজার মতো দেখতে পেল। সেটাকে তারা ধাক্কা দিল, কিন্তু সেটা খুলল না। তারা খুব অবাক হয়ে গেল। তার তিনজনে একসাথে জোরে ধাক্কা দিল, কিন্তু কোনো কাজই হলো না। অনেকক্ষণ চেষ্টার পর তারা বুঝে গেল দরজার সাথে হয়তো কোনো শক্ত বা মজবুত জিনিস আটকানো রয়েছে, তাই ধাক্কা দিয়ে কোনো কাজ হচ্ছে না। তাই তারা আবার সেই আগের জায়গায় চলে এলো আর এখানে এসে তারা বসে পড়ল। তারা বুঝতেই পারছে না এখন দিন নাকি রাত। তারা নিজেদের পকেট হাতড়ালো, কিন্তু কোনো ফোন তারা দেখতে পেল না। তাদের মনে পড়ে গেল প্রথম দিন এখানে এসে সেই রুমে ঘুমানোর সময় তাদের সবার ফোনই একটা ব্যাগে তারা রেখেছিল, যাতে কোনো কিছু না হয়। তারা এটা ভেবেই ভয় পেয়েছিল যে তারা যখন সবাই একসাথে ঘুমাবে তখন অনেক মজা করবে। তখন মজা করতে করতে হঠাৎ যদি কারো ফোন ভেঙে যায় তাহলে তার মনটাই ভেঙে যাবে।
তাই তারা সবাই মিলে বুদ্ধি করে সব মোবাইল একটা ব্যাগে রেখেছে। হঠাৎ মুগ্ধ কিছু একটা দেখলো। মুগ্ধ উঠে গেল সেই আলমারির কাছে। মুগ্ধ আলমারির নিচে হাতে দিয়ে কি যেন দেখতে লাগলো। মুগ্ধর এমন করা দেখে তারা দুজনেই সেখানে চলে এলো। মুগ্ধ একটু মাথা নামাতেই দেখে আলমারির নিচে একটা ছোট দরজা লাগানো আছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে নিচে আর একটা রুম রয়েছে, গোপন একটা রুম, যেখানে বোধহয় গোপন কোনো কিছু লুকিয়ে রাখা। অনিক আর লিমন হয়তো এই জিনিসটা লক্ষ্য করল। হঠাৎ তাদের তিনজনের মুখেই হাসি ফুটে উঠল। তারা তিনজনে একসাথে একটা মুচকি হাসি দিল। তারা তিনজনেই সে আলমারিটাকে সজোরে একটা ধাক্কা মারল। সেই ধাক্কাতে আলমারিটা নিচে পড়ে গেল, আর সেখানে দেখা গেল সত্যি সত্যি একটা গোপন দরজা। মুগ্ধ সেই দরজাটা ধরে টান দিল, কিন্তু খুলতে পারল না। মুগ্ধ আবার সজোরে টান দিল, কিন্তু এবারও খুলতে পারল না। মুগ্ধ হাত সেই গোপন দরজার কাছ থেকে সরাতে সেই গোপন দরজাটা একটা লোহার দরজা হয়ে গেল, আর সেই গোপন দরজার উপর দিয়ে কাটা কাটা ধারালো কিছু বেরিয়ে এলো। তারা তিনজনেই দেখে বেশ অবাক হয়ে গেল। তারা ভাবতেও পারেনি যে এমনটা হবে। হঠাৎ মুগ্ধ তাদের দুজনকে বলতে লাগলো, সব দোষ তোদের। তোরা দুইজন কি বন্ধু নাকি শত্রু? যদি আমার সাথে তোরাও ধরতি তাহলে সহজেই খুলে যেত এটা। এখন এটা খুলতে আমাদের অনেক কষ্ট হবে। লিমন আর অনেক বুঝে গেল তারা দুইজন না ধরাতে কতটা ক্ষতি হয়ে গেছে তাদের। তারপর তাদের এই দুইজনের মনেই সাহস ভর করলো। তারপর তারা সবাই মিলে সেই ধারালো দরজাটা ধরে টান দিল। মুগ্ধ খুব অবাক হয়ে গেল, আর দাঁড়িয়ে না থেকে মুগ্ধ একসাথে টান দিল, কিন্তু দরজাটা খুলল না। কিন্তু তাদের তিনজনেরই সেই ধারালো কাটা কাটা দরজা ধরার ফলে হাত অনেকটাই কেটে গেল, আর অনেক রক্ত পড়তে লাগলো। তারা তিনজনেই আবার নিজেদের সর্বশক্তি দিয়ে টান দিল, আর সেই দরজাটা ভেঙে গেল। মুগ্ধ দেখলো তার হাতে দিয়ে রক্ত ঝরছে। মুগ্ধ তাদের দুইজনের দিকে তাকিয়ে দেখে তাদের দুইজনের হাতেও রক্ত পড়ছে। মুগ্ধ একটু পেছনে তাকাতেই অবাক হয়ে যায়। মুগ্ধ একটু পেছনে যেতেই দেখে কোনো ছবি পেছন দিকে উল্টে আছে। সে ভাবলো আলমারিটা ফেলে দেওয়ার কারণে হয়তো সেই ছবিটা এখানে পড়েছে। মুগ্ধ ছবিটার দিকে তেমন গুরুত্ব দিল না, আর অনিক আর লিমন সেই গোপন দরজার দিয়ে ভেতরে ঢুকে গেছে। মুগ্ধ তাই আর দেরি না করে সেই ছবিটা না দেখেই নিজের পকেটে রেখে সেই গোপন দরজার ভেতরে ঢুকে গেল। তারা সেখানে নামার সাথে সাথেই উপর থেকে আপনা আপনি দরজাটা আটকে গেল। তাদের তিনজনের হাতেই কোনো আলো ছিল না। তারা হালকা করে সিঁড়িতে পা রাখতেই সাইড থেকে একটা করে আলো জ্বলছে। এইভাবে তারা একটা একটা করে সিঁড়িতে পা দিচ্ছে, আর তার ঠিক পাশ থেকে আলো জ্বলে উঠছে। তার আশেপাশের দেয়ালে বেশ রক্ত লেগে থাকতে দেখলো। তারা তিনজনে সেই রক্ত দেখে অবাক হয়ে গেল, কারণ রক্তটা একদম দেখতে মনে হচ্ছে একটু আগে কেউ সেই রক্ত লাগিয়ে দিয়ে গেছে। এই দেয়ালের সাথে তারা সেই রক্তটা যেন একদম সতেজ দেখতে পেল। রক্তটা বেশ গাঢ়। এটা দেখেই মুগ্ধ সেখানে হঠাৎ বসে পড়ল। মুগ্ধর এইভাবে বসে পড়া দেখে তারা অন্যরা খুব অবাক হয়ে গেল। তারা মুগ্ধর কাছে এলো এবং মুগ্ধ আবার সেই দেয়ালের রক্ত হাতে মেখে কান্না করতে লাগলো। মুগ্ধর এই রক্ত ধরে কান্না করতে দেখে তারা দুজন বেশ অবাক হয়ে গেল। আবার তারা দুইজন মুগ্ধর কাঁধে হাত রেখে আবার বলতে লাগলো, কিরে, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? তখন মুগ্ধ কোনো কথা বলল না। এটা দেখে অনেকের বেশ রাগ হয়ে গেল, আর মুগ্ধকে একটা থাপ্পড় মারল। মুগ্ধ থাপ্পড় খেয়েও কান্না করেই যাচ্ছে। তারা দুইজন কিছু বুঝে উঠতে পারল না। হঠাৎ মুগ্ধ তাদের দুইজনকে অবাক করে দিয়ে বলতে লাগলো, আমি একদিন নাইমদের বাসায় যাই। আমাকে হঠাৎ করে তাদের বাসায় যেতে দেখে নাইম অনেক খুশি হয়ে যায়। আর সেই দিন নাইমের বাসায় কেউ ছিল না। তখন নাইম আমার জন্য ফল কাটতে লাগলো। আমি অবশ্য অনেকে মানা করেছিলাম যে তুই কাটিস না, কিন্তু নাইম কাটতে কাটতে হঠাৎ করে নিজের হাতটা কেটে ফেলল। এটা দেখে আমি হালকা অবাক হলাম, কিন্তু নাইমের হালকা হাত কাটাতে বেশ রক্ত বের হচ্ছিল। সেই রক্তটাও এই রক্তের মতোই গাঢ় ছিল। লিমন আর অনেক বুঝে গেল যে মুগ্ধ কি জন্য কান্না করছে। তারা দুজনেই অনেকটা অবাক হয়ে গেল, কারণ দেয়ালে যতটুকু রক্ত লেগে আছে তাতে বোঝা যাচ্ছে একটা মানুষের পুরো শরীরের রক্ত লাগবে এই দেয়ালটা ভরতে। তাহলে কি নাইম মারা গেছে? এটা ভেবেই তাদের দুজনেরও চোখে পানি চলে এলো। হঠাৎ মুগ্ধ বলতে লাগলো, না, আমি নাইমকে মরতে দিতে পারি না। নাইম মরতে পারে না। না, আমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে।
এইভাবে মাঝপথে একা রেখে নাইম, না না, নাইম বেঁচে আছে, আমি বাঁচাবো নাইমকে। মুগ্ধর এমন পাগলামি দেখে তারা বুঝে গেল নাইমের রক্তের মতো দেখতে রক্ত দেখে মুগ্ধর মাথা ঠিক নেই। মুগ্ধ আবারও নিজের চোখের পানি মুছে সামনে এগোতে লাগলো। মুগ্ধকে এইভাবে শক্ত হতে দেখে তারাও মুগ্ধর পিছে পিছে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল সামনে অনেক বড় একটা আলো। এটা দেখে মনে হচ্ছে সেখানে বেশ আলো রয়েছে। তারা তিনজন পথ এগোতে লাগলো। তারা একটু দূরে যেতে দেখলো সেখানে একটা পাথরের তৈরি খাম্বা, আর তার উপরে একটা বই রাখা, আর এই বইয়ের নিচে অনেক আলো জ্বলছে। তারা তিনজনে এটা দেখে বেশ অবাক হয়ে গেল। তারা হঠাৎ মুগ্ধর সামনের দিকে যেতে লাগলো। এটা দেখে লিমন আর অনেক মুগ্ধকে পিছু ধরল। পেছন থেকে তাকে জাপটে ধরে বলল, দেখো মুগ্ধ, তুই পাগলামি করিস না। হঠাৎ অনেক বলতে লাগলো, মুগ্ধ তোর পকেটে এটা কি? মনে হচ্ছে কোনো প্লাস্টিকের কিছু। মুগ্ধর মনে পড়ে গেল সেই ছবিটার কথা। ও বলল, আমার পকেটে একটা ছবি রয়েছে, কিন্তু আমি দেখিনি, দাঁড়া এখন একটু বের করে দেখছি। এটা বলার সাথে সাথে তারা দুইজন মুগ্ধকে ছেড়ে দিল। মুগ্ধ পকেটে হাত দিয়ে ছবিটি বের করলো। তাদের তিনজনে খুব আগ্রহ নিয়ে দেখতে থাকলো। হঠাৎ মুগ্ধ ছবিটা উল্টাতেই যা দেখলো, তারা তিনজনেই পিছনে সরে গেল। কারণ সেই ছবিটাতে নাইমের ছবি ছিল, কিন্তু সেটা দেখতে খুব ভয়ঙ্কর। কারণ ছবিটাতে নাইমের একটা চোখ লাল আর আরেকটা চোখ অনেক কালো। নাইমের পিঠে দুটো তলোয়ার, আর সেই তলোয়ার দুটো অনেক চুল ছিল। একটা তলোয়ার নীল রঙের আর একটা তলোয়ার লাল রঙের ছিল। তলোয়ার দুটো যেন দাউ দাউ করে চলছিল। আর নাইমের পুরো শরীর কালো রঙের পোশাক ছিল। এটা দেখে তারা তিনজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। মনের ভেতর একটা অজানা ভয় কাজ করতে থাকে তাদের। হঠাৎ মুগ্ধ বলতে লাগলো, এখানে নাইমের ছবি কিভাবে? আর নাইমকে দেখতে এত ভয়ঙ্কর লাগছে কেন? হঠাৎ অনেক বলতে লাগলো, মুগ্ধ দেখতো এই বইটা কিসের? মুগ্ধ সেই ছবিটা লিমনের হাতে দিয়ে সেই বইটার কাছে গেল। আর সেই বইটা সেখান থেকে তুলতেই খুব অবাক হয়ে গেল, কারণ এই বইটার নাম ছিল পিশাচ মানব। মুগ্ধ ধীরে ধীরে সে বইটা তুলতে লাগলো। বইটা তুলে মুগ্ধ খুব অবাক হয়ে যায়, কারণ বইটার নাম পিশাচ মানব। অনেক, লিমন, মুগ্ধ তিনজনেই আবার অবাক হয়ে গেল, কারণ পিশাচ মানব বইটার উপরে ছোট করে লেখা আছে, পিশাচ মানব কে জানতে চাইলে বইটা খোলো। মুগ্ধ বইটা খুলতে চাইল, কিন্তু অনেক আর লিমন তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে আছে, তাই মুগ্ধকে খুলতে দিতে চাচ্ছিল না। দেখ, আমি যদি বইটা না খুলি তাহলে তো কোনো রহস্যই জানতে পারবো না। আমরা এইখান থেকে বেরও হতে পারবো না নাইমকে খুঁজতে। আমরা জানতে পারবো না কেন সিয়াম মারা গেল। মুগ্ধর অভিমানী কথা শুনে তারা দুজনেই মাথা নামালো। লিমন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বইটা খুলবো, কিন্তু তুই একা খুলবি না, আমরা তিনজনেই নিজেদের হাতে দিয়ে খুলবো। মুগ্ধ বুঝে গেল তারা এই কাজটাই করবে, তাই আর বাধা দিল না। একটু পর তারা তিনজনেই একসাথে বইটার প্রথম পৃষ্ঠা উল্টালো। হঠাৎ বইটার পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে সেখানে প্রচণ্ড ধোঁয়া বের হতে লাগলো। তারা তিনজনেই ধোঁয়া দেখে বইটা হাত থেকে ফেলে দিল। ধোঁয়াটা ছিল অনেক কালো আর হালকা লাল। তিনজনেই মাটিতে বসে পড়লো আর নিজেদেরকে যেন নাক চেপে ধরলো হাত দিয়ে। একটু পর কোথা থেকে যেন একটা বাতাস চলে এলো আর সব ধোঁয়া সরিয়ে ফেললো। হঠাৎ তাদের সামনে নাইমের মতো দেখতে সেই ভয়ঙ্কর ব্যক্তিটির উদয় ঘটল। নাইম রূপী ব্যক্তিটি বলতে লাগলো, আমি পিশাচ মানব। মুগ্ধ বলতে লাগলো, আমাদের কি দোষ? আমাদের এখানে এইভাবে আটকে রেখেছেন কেন আপনি? আর আমাদের বন্ধুদেরকে এভাবে শেষ কেন করে দিচ্ছেন? নাইম রূপী ব্যক্তিটি বলতে লাগলো, এই বইটাতে যা যা আছে আমি শুধু তাই বলতে পারবো, আর এই রহস্যের আড়ালটা বলতে পারবো, আমি আর বেশি কিছুই বলবো না। তারা তিনজনেই কথাটা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে তারা তিনজনেই বলতে লাগলো, আচ্ছা বলুন প্লিজ, এই রহস্যের আড়ালটা কি? সেই নাইমরূপী ব্যক্তি একটু হাসলো, তারপর বলতে লাগলো, এই গ্রামটার নাম ফেওয়ামারা। এই গ্রামেই বাস করতাম আমি। আমার আব্বু ছিলেন এই গ্রামের একজন কাঠ মিস্ত্রি। আমার নাম নাইম। আমরা তিন ভাই এক বোন।
আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছিলাম তখন আমি বন্ধুদের সাথে অনেক মজা করতাম, অনেক ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন আমি আমার পাশের গ্রামে যাই একটু হাঁটাচলা করতে। ফজরের নামাজ পড়ে শীতের সকালে ফজরের নামাজ পড়ে মনটা খুব ভালোই লাগছিল। আমি পাশের গ্রামের গজারিয়া ব্রিজের কাছে যেতেই দেখি একটা মেয়েটাকে দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ মেয়েটির চোখ দুটো অসম্ভব সুন্দর ছিল। বোরকা পরাতে আমি তার শুধু চোখ দুটোই দেখেছিলাম। একটু পর দেখলাম মেয়েটি একটা গাড়ি করে চলে গেল। তখন আমি ব্রিজে গিয়ে বসে পড়ি আর ভাবতে থাকি মেয়েটার চোখ দুটো কি অপরূপ ছিল, তার চোখ দুটো এত সুন্দর। এরকম মেয়েও আছে এই পৃথিবীতে। এইসব ভাবতে ভাবতে আমি বাইরে চলে আসি। পরের দিন আবার আমি ফজরের নামাজ পড়ে সেই ব্রিজের দিকে চলে যাই এবং আজও সেই মেয়েটাকে আমি দেখতে পাই। আজ সেই মেয়েটার সাথে আমার চোখাচোখি হলো। তখন আমি আমার চোখ নামিয়ে ফেলি আর ভয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ি। এইভাবে আমি মেয়েটাকে প্রতিদিনই দেখতাম। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। হঠাৎ একদিন আমি আমার একটা বন্ধুকে সাথে নিয়ে সে মেয়েটার কাছে গিয়ে তার ফোন নাম্বার চাইলাম, কিন্তু মেয়েটা আমাকে তার ফোন নাম্বার দিল না। তখন আমি বেশ খুশি হয়ে তার সামনেই আলহামদুলিল্লাহ বললাম। তখন মেয়েটি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন তার ফোন নাম্বার না দেওয়াতেও আলহামদুলিল্লাহ বললাম। তখন আমি মেয়েটাকে বললাম, আপনি আপনার নাম্বার আমাকে দেননি, কিন্তু এটা বুঝতে তো পেরেছেন আমি কি বলতে চাই, তাই আলহামদুলিল্লাহ বলেছি। তখন মেয়েটা একটু মুচকি হাসি দিল। সেটা আমি তার নেকাবের নিচ থেকেই বুঝেছিলাম। আমি যখন ঘুরে চলে আসছিলাম হঠাৎ করে মেয়েটি আমাকে পেছন থেকে ডেকে বলল যে সে তার ফোন নাম্বার হয়তো দিতে পারবে না, কিন্তু আমি তার ফেসবুক আইডিটা পেতে পারি। তখন আমি খুশি মনে ফেসবুক আইডিটা নেই, যদিও আমার কাছে তখন মোবাইল ছিল না। বাসায় এসে বিকেলে তার আইডি খুঁজে পেলাম আর কথা বলতে লাগলাম ফেসবুকে। এইভাবে কথা বলতে বলতে পার হয়ে গেল আরও 1 সপ্তাহ। এখন আমি নিয়মিত নামাজ পড়তাম আর মোনাজাতে তাকে চাইতাম। তার নাম ছিল ইসরাত জাহান। আমি তাকে চাঁদের পরী বলে ডাকতাম, কারণ আমার কাছে তাকে চাঁদের পরীর মতোই মনে হতো। আমি তাকে মেসেজে আমার সব ফিলিংস বুঝিয়ে দিই আর একদিন তাকে প্রপোজ করে ফেলি, কিন্তু সেই মেয়ে আমাকে না করে দেয় আর আমার সাথে কথা বলা বন্ধ করে ফেলে। আমি তার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, এতটাই পাগল যে সে না করাতে আমি অনেক কেঁদেছিলাম। তার জন্য মোনাজাতে কেঁদেছিলাম আমি। হঠাৎ একদিন জানতে পারি তারা ওই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমি এতটাই পাগল হয়ে যাই যে শয়তানের পূজা শুরু করে দেই আর নিজের পরিবারকেই বলি দিয়ে দেই সেই শয়তানের নামে, যাতে আমি পিশাচ মানব হতে পারি আর আমার মায়ায় সহজেই ফেলতে পারি। কিন্তু আমি বলি দিতে সফল তো হই, কিন্তু ইসরাতকে পাই না, কারণ ইসরাত আমার নাগালের বাইরে চলে যায়। আমি তাকে আর পাই না। আর শয়তানের পূজা করতে করতে যখন আমি ইসরাতের কথা ভাবতে থাকি তখন আমি ধীরে ধীরে সবসময় ইসরাতকে নিয়েই, কিন্তু যেহেতু আমি ওকে পেলামই না, তাই আমি শয়তানের পূজা আর দেওয়া বন্ধ করে দিলাম। তাই সেই শয়তান আমাকে একদিন একটা ধারালো ছুরি দিয়ে মেরে ফেলে, কিন্তু আমি মরে গিয়েও পিশাচ মানবী হয়েছি, কারণ আমি ইসরাতকে ভালোবেসেছি, যেই কারণে তাকে ভুলতে পারিনি। আর তাকে পাওয়ার তীব্র ইচ্ছা আমার মনের মাঝে রয়ে যায়, আর তাই আমি পিশাচ মানব হয়ে যাই। আর এই বাড়িটা আমাদেরই। আমি মারা যাওয়ার আগে আবার আরেকটা পুনর্জন্মের জন্য সাধনা করি, কিন্তু সাধনা পুরোপুরি হওয়ার আগেই আমি মারা যাই। তাই তোমাদের বন্ধু নাইমের চেহারা আর আমার চেহারা এক হয়ে দাঁড়ায়। তোমাদেরকে যখন আমি এই গ্রামে প্রবেশ করার আভাস পাই তখন আমি তোমাদের গাড়ি খারাপ করে দেই আমার জাদুবিদ্যা দিয়ে, আর তোমাদের নানান কৌশলে এখানে নিয়ে আসি। এটুকু বলেই পিশাচ মানব চুপ হয়ে গেল। আর সে দেখলো যে তার কথা শুনে 3 জনের চোখেই পানি। মুগ্ধ কান্নামাখা চোখ নিয়ে সামনে তাকিয়ে বলতে লাগলো, তুমি সত্যিকারের ভালোবেসেছিলে ইসরাতকে, কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা ইসরাত বুঝল না, তোমাকে না বলে দিল আর এখান থেকে চলে গেল।
তুমি ইসরাতের জন্য নিজের প্রভুকে ভুলে গেলে, বাঁচতে দিলে না তোমার পরিবারকে। তুমি এতটা ভালোবাসো সত্যি, তোমার মতো পাগল প্রেমিক আমি কখনো দেখিনি। তুমি ইতিহাস করে দিলে পিশাচ মানব। তুমি সত্যিই তোমার কষ্টটা হয়তো একটু বেশিই পেয়েছো, তাই মারা গিয়েও শান্তি তুমি পাওনি। তোমার কাহিনীটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। তুমি সত্যিকারের প্রেমিক। সবার চোখেই পানি। পিশাচ মানব নাইম, অনেক লিমন আর মুগ্ধ। হঠাৎ লিমন বলতে লাগলো, কিন্তু আমাদেরকে কেন আনা হয়েছে এখানে? আর নাইমই বা কোথায়? আমাদের নাইম কি বেঁচে আছে এখনো? পিশাচ মানব নাইমের কথা শুনে একটা হাসি দিল আর বলতে লাগলো, তোমাদের এখানে আনার আমার বিন্দুমাত্র ইচ্ছে নাই, কিন্তু নাইমকে এখানে আসতেই হবে, আর তাকে আমি যে কোনো মূল্যে এখানে আনতামই। পিশাচ মানবের কথা শুনে সব অবাক হয়ে গেল। তারা এই কথার মানে একটু বুঝতে পারছে না। তারা অবাক দৃষ্টিতে পিশাচ মানব নাইমের দিকে তাকালো আর বলতে লাগলো, নাইম কি বেঁচে আছে এখনো? পিশাচ মানব একটা হাসি দিয়ে বলতে লাগলো, সে তো অনেক আগেই মারা গেছে। নাইমের মৃত্যুর কথা শুনে সবাই খুব অবাক হয়ে গেল, কারণ তারা নাইমের মৃত্যুটা মেনে নিতে পারল না। তাদের সবার চোখ ছল ছল করে উঠল। হঠাৎ মুগ্ধ বলল, নাইম কি করে মারা গেল? মুগ্ধ অনেক কষ্ট নিয়ে কথাটা বলল। তার এমন কথা শুনে পিশাচ মানব বলতে লাগলো, যখন নাইম আমাকে স্মরণ করে বলেছিল যে আমি নিজেকে উৎসর্গ করব, আমার বন্ধুদের বাঁচাতে চাই, তখন সেখানে আমি একটা লাল ছুরি ছুঁড়ে দিয়েছিলাম, যেটা দিয়ে যদি কোনো মানুষ নিজের হাতের এক বিন্দু কাটে তখন সে মারা যাবে নিশ্চিত, কারণ এই ছুরিটা প্রচণ্ড বিষাক্ত। আর যখন নাইম তোমাদের সবাইকে বাঁচাতে নিজের হাতের উপর একটা খোপ মারল, তখনই সে মারা গেল। আর সেখানে বিরাট একটা আলো জ্বলছিল, সেই আলোয় নাইমের নিথর দেহটা পুরো ছাই হয়ে গিয়েছিল, যে কারণে নাইমের লাশ তোমরা কেউ পাওনি আর তাকে দেখতেও পারোনি। পিশাচ মানবের কথা শুনে সবাই অঝরে কান্না করতে লাগলো। তারা এটা মেনে নিতে পারলো না যে নাইমের মৃত্যু ঘটেছে। এবার পিশাচ মানব তাদেরকে বলল যে তাদের তিনজনকেই তিনজনের হত্যা করতে হবে, অথবা তাদের কাছে আরও একটি অপশন রয়েছে, যেটা তাদের নিজেদেরকে পিশাচের দলভুক্ত করতে হবে। পিশাচ মানবের কথা শুনে তারা তিনজনে অবাক হয়ে যায়। তাদের কারোর মুখে আর কোনো কথা নেই। তাদের মধ্যে এখন ডিসিশন নিতে হবে যে কে আগে মরবে আর কে পরে, কারণ তারা নিজেদের হাতেই তাদের প্রাণপ্রিয় বন্ধুদের হত্যা করতে হবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মুগ্ধ বলতে লাগলো, প্রথমে তোরা দুইজন আমাকে মারবি। মুগ্ধর এমন কথা শুনে তারা অবাক হয়ে গেল। তারা মারতে পারবে না বলে দিল মুগ্ধকে। মুগ্ধ তাদের দুজনকে সজোরে দুটো থাপ্পড় মারল। দুজনেই মুগ্ধর দিকে তাকিয়ে দেখলো মুগ্ধর চোখ প্রচণ্ড লাল। মুগ্ধ তাদেরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখ, নাইমকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, কারণ তোরা জানিস না যে এই পিশাচ মানবকে হত্যা করলেই ও আবার প্রাণ ফিরে পাবে, কিন্তু এটাও আমাদেরকে বলেনি, কিন্তু আমি এটা বইয়ে পেয়েছিলাম। এখন ওকে যে কোনো মূল্যে আমাদের বাঁচাতে হবে, তোরা প্লিজ আমাকে মেরে ফেল। এই বলে মুগ্ধ তাদের দুইজনের পা জড়িয়ে ধরল। মুগ্ধ এমন পা জড়িয়ে ধরা দেখে তারা খুব অবাক হয়ে গেল, কারণ মুগ্ধ কখনোই এইভাবে মাথা নত করেনি কারো কাছে। মুগ্ধকে তুলে নিয়ে জড়িয়ে ধরল তারা। একটু পর অনিক আর লিমন এগোতে লাগলো পিশাচ মানবের দিকে। যেই ধারালো ছুরি দুটো নিতে যাবে, হঠাৎ তারা দুইজন যাওয়ার আগে কোথা থেকে যেন একটা কালো চাদর পরা ব্যক্তি লাফ দিয়ে এসে সোজা সেই ধারালো ছুরি দুইটা সোজা পিশাচ মানবের পেটে ঢুকিয়ে দিল। পিশাচ মানবের চোখ বড় বড় হয়ে গেল, তার পেট থেকে কালো ধোঁয়া পড়ছে। এইভাবে কেউ এসে পিশাচ মানবকে পেটে ছুরি ঢোকাতে দেখে তারা তিনজনই অবাক হয়ে গেল। তাদের চোখে যেন কপালে উঠে গেল। তার চেয়ে বেশি অবাক হলো চাদর পরা সেই ব্যক্তিটি কে, আর কিভাবেই বা উনি এভাবে পিশাচ মানবের পেটে ছুরি ঢুকিয়ে দিতে পারলেন। পিশাচ মানব মাটিতে পড়ে গেল। তার সামনে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখে পিশাচ খুব অবাক হয়ে গেল আর মুখ দিয়ে বলতে লাগলো, নাইম, তুই? নাইম ডাক শুনে তারা তিনজন খুবই খুশি। হঠাৎ নাইম বলতে লাগলো, হ্যাঁ, তুমি এতটা পাগল ছিলে ভালোবাসায়
যে তাকে পেতে নিজের পরিবারকে মেরে ফেলতেও ভাবলে না। তার ছায়া তোমার জীবন মূল্যহীন। তোমার পিতা মাতা তোমাকে জন্ম না দিলে তুমি বাঁচতেই তো পারতে না, এই অপরূপ সুন্দর পৃথিবীতে আসতেই পারতে না তোমার ইসরাতকে না পেতে। আর তুমি সেই ইসরাতের জন্যই তাদেরকে বলি দিয়ে দিলে। তোমার চেহারা আল্লাহ তাআলা কম কি দিয়েছিল? তোমার এটা ভাবা উচিত ছিল যে মহান রব্বুল আলামিন তার নিজ হাতে তোমাকে বানিয়েছে, তাই তুমি সুন্দর। আর আমাদের প্রভুর বানানো কোনো মানুষকে মারার কোনো অধিকারই তোমার নাই। তুমি তোমার মায়ের গর্ভে ৯ মাস ছিলে। তুমি এই ৯ মাস একটা ব্যক্তিকে নিজের পেটে রাখার ব্যথা কখনো তো অনুভব করতে পারবে না, কারণ তুমি একটা পুরুষ। কিন্তু ভরণ পোষণ যেভাবে তোমার করেছে তোমার পিতা, তুমি যদি অতটা কষ্ট করে টাকাও কামাতে, তাও বুঝতে পারতে যে তারা তোমাদের জন্য, বিশেষ করে তোমার জন্য কতটা কষ্ট করেছে। আমি মানছি তুমি ইসরাতের জন্য ভালো হয়েছিলে, কিন্তু তুমি কি কোরআন শরীফ পড়নি? সেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সবার জন্য যোগ্য জীবনসঙ্গী রেখে দিয়েছেন। তাই তুমি কেন এটা বুঝলে না? তোমাকে ইসরাত না করে চলে গেছে, এখান থেকে তুমি শয়তানের পূজা কেন করবে? আর কেন হয়ে উঠবে খুনি পিশাচ? নিজের হাত কাঁপলো না নিজের অসহায় পিতা মাতাকে মারতে? এক ইসরাতকে পেতে তোমার জীবনটাই তুমি শেষ করে দিলে। বাঁচতে দিলে না দুটো মানুষকেও। তোমার ভালোবাসা ছিল না, ওটা ছিল ইসরাতের কাছে হার মানা। ইসরাত তোমাকে না করেছে এটা সহ্য করতে তুমি পারো না, কারণ ভালোবাসা মানে ভালো লাগার মানুষটাকে খুশি থাকা, খুশি রাখা। ভালোবাসা দূর থেকেও ভালোবাসাই যায়, কিন্তু তুমি সেটা করনি। চাই তোমার ওই ভালোবাসাটা সত্যিকার ভালোবাসা নয়। তুমি ইভেন কোনো মানুষও নও, তুমি আসলেই একটা পিশাচ। তুমি এই পিশাচ মানব হওয়ার আগে থেকেই পিশাচ। নাইম এতটুকু বলে হাঁপাতে লাগলো। নাইম পিশাচ মানবের দিকে তাকিয়ে দেখলো, তার চোখে পানি। সে কান্না করছে। হ্যাঁ, আমি মানুষ না, আমি একটা নরঘাতক পিশাচ। কি করিনি আমি ওর জন্য? নাইম আবারও বলতে লাগলো, হ্যাঁ তুমি তার জন্য অনেক কিছুই করেছো, কিন্তু নিজের পিতা মাতার জন্য কি করেছো? তোমার আম্মু কষ্ট করে রান্না করলে তাকে বলেছো, হ্যাঁ তুমি কি তাকে বলেছো তার জন্য তুমি নামাজ পড়ে দোয়া করো, তাকে তুমি ভালোবাসো? তোমার আব্বু কাঠ মিস্ত্রি ছিলেন, যখন রোদের ভেতর কাজ করে বাসায় আসতো, তখন কি তুমি তাকে এই কথা বলেছো কখনো যে তুমি তাকে কত ভালোবাসো? পিশাচ মানব আবারও কাঁদতে লাগলো। সে হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। একটু পর নিজের পিতা মাতাকে সে ডেকে উঠছে। পিশাচ মানব সে ধারালো ছুরি তার পেট থেকে বের করে আবার নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দিল, আর বলতে লাগলো, পিতা মাতাকে ভালোবাসাটাই বেশি জরুরি। এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে। নাইম তার বেঁচে যাওয়ার কাহিনী বলতে শুরু করলো তার বন্ধুদের। প্রথমে আমি যখন নিজের হাতের একটা আঙুল কাটি, তখন একটা আলো হয়, আর সে আলো সহ্য করতে পারছিল না সিয়াম, কারণ ওর চোখের সমস্যা ছিল আর চশমা পরা ছিল। কিন্তু সিয়াম ওই আলোর জন্য নিচে পড়ে যায় আর নিজের চশমা হারিয়ে ফেলে, আর চশমা খুঁজতে খুঁজতে সে আগুনের তৈরি লাল পানিতেও পড়ে যায়, আর ওর মৃত্যু হয়। আমি যখন দেখলাম এখানে সব কাজই বইটা, মানে এই রহস্যের আড়ালে এটাই করছে, তখন বুদ্ধি করলাম আর বললাম নিজের জীবন উৎসর্গ করে তোদের ফেরত নেব। তখন আমি সেই ধারালো ছুরি দিয়ে নিজের আঙুলে, না মানে দেখিয়েছিলাম যে আঙুলে, কিন্তু আসলে নিজের মাটিতে মেরেছি। তার জন্য বিশাল বিস্ফোরণ হয়েছে, তাই সেখানে সব কিছু এলোমেলো দেখেছিস। পরে ওই ঘর থেকে বেরিয়ে ওপর থেকে নিচে লাফ দিলাম, আর আমার কাছে সেই ছুরি থাকাতে আমি তাড়াতাড়ি সেই দরজাটা খুলতে পারি। পরে তোদের পেছন পেছন এসে আমার মতো দেখতে ওই পিশাচ মানবকে দেখতে পাই। আসলে ও সবাইকে মায়া করতে পারে, তাই তোমারকেও, মানে আমাকে জীবিত করার কথা বলে তোদেরকে ওই ভুল ভাল বুঝাচ্ছিল। আর এরপরে তোদের 3 জনের প্রাণ নিত, আর তোরা সবাই যখন নিজেদের প্রাণ দিতে দ্বিতীয়বার ভাবলি না, তখন তোরা মরার জন্য প্রস্তুত হলি। তখন আমি তোদের হাতের পড়ে থাকা ওই পিশাচ মানব বইটা যেখানে রাখা ছিল, সেখানকার চাদর নিজের গায়ে জড়িয়ে রাখি আর নিজে একটা জায়গায় লুকিয়ে থেকে শুনতে থাকি, আর ঠিক সুযোগ বুঝে আক্রমণ করে ফেলি। নাইমের বুদ্ধি দেখে তারা 3 জনে দৌড়ে এসে নাইমকে জড়িয়ে ধরলো এবং কান্না করতে থাকলো। নাইমও কান্না করছে এমন বন্ধু পেয়ে, কারণ আজকে
ওদের জন্য বড্ড সুখের দিন। শেষ হলো আজকের গল্পটি। গল্প পাঠে ছিলাম আমি, রাহাত জুবায়ের। এ গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা একান্তই কাকতালীয়। এরকম দারুণ সব ঘটনা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তাছাড়া এই ধরনের অসাধারণ ও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চাইলে ভিজিট করতে পারেন ভূত গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে ভূত গল্প প্রোমো লিখে সার্চ করুন। এছাড়াও চ্যানেলের লিঙ্কটি এই গল্পের ডিসক্রিপশনেও দেওয়া আছে।